আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাইরুল কবির। বলুন। আমার প্রশ্নটা হলো, পাকিস্তান জন্মের পর মুসলিম লীগ সময়ের চাহিদা পূরণ করতে পারে নাই, জন্ম নিল আওয়ামী লীগ। বাংলাদেশ জন্মের পরে আওয়ামী লীগের সময়ের চাহিদা পূরণ করে নাই, জন্ম নিল বিএনপি। আজকের যে চাহিদাটা, এই চাহিদাটা পূরণ করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির দিকে মানুষ তাকিয়ে আছে, এটা আমি মনে করি। মাননীয় আলোচক বিন্দুর কাছে আমার এই প্রশ্নটা, ওনারা কি মনে করেন? জি, ধন্যবাদ। আমরা রহিন হোসেন প্রিন্সের কাছে এই প্রশ্নের জবাব চাই। আচ্ছা, ওই প্রশ্নে আমি তিনটা পয়েন্ট একটু বলি। প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করলেন যে নির্বাচন কমিশন এবং তার এই সময়কালীন দায়িত্ব, এটাই তো আমরা সংকটের আর একটা সংকট। এই যত সংকট নির্বাচনকে সামনে রেখে সেটা দেখছি যে নির্বাচনকালীন সময় বলতে যেটা বোঝায়, সাধারণভাবে এটা কিন্তু আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন। তিনি কিন্তু পুরো সংসদেই পদত্যাগ করার কথা অক্টোবরে বলেছিলেন, 25শে অক্টোবর উনি তার জায়গা থেকে সরে আসছেন। সেইখান থেকে কাউন্টডাউন হওয়ার কথা ছিল, সেইটাও তিনি করেন নাই। নির্বাচন কমিশন দায়িত্ব নেন নাই। এবং নির্বাচন কমিশন এখন যে ব্যাখ্যা দাঁড় করেছেন, যেটা ফিরোজ ভাই বললেন, ওইটাই যে আমি যখন নির্বাচন ঘোষণা দেবো তখন থেকে। কিন্তু কি দায়িত্ব পালন করেন বোঝা যায়। আমার কাছে তো মনে হয় ওই যে আবার একটা অপশন আছে, নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তিনি যদি প্রধান নির্বাচন কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে এইখানে নির্বাচনী পরিবেশ নাই, তাহলে উনি মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের ভেতরে কাউন্টডাউন কিভাবে করবেন ওনাদের ব্যাপার। সুতরাং এইটা একটা হজবরলয় ছাড়া আর নতুন কিছু না, যেটাও মনে করি যে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। এইটাই একটু আলোচনা আসছে হরতাল। এক পয়েন্টে এটা বলি, অ্যাকচুয়ালি হরতাল এইবারের যেটা এরা করছে অনেকদিন ধরে, এই হরতালটা তো আমরা যেভাবে বিবেচনা করি, এটা তো শুধু বিএনপি হরতাল করছে না। এবারের হরতালের রূপটা একটু ডিফারেন্ট দেখবেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পরেই যারা বিচারের সম্মুখীন সেই দলটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হরতালের আগেই তারা এমন কর্মকাণ্ড করছে যা মানুষকে নাস্তানাবুদ করে রাখছে। হরতাল একটা উন্নততর রাজনৈতিক প্রোগ্রাম। মানুষ অনেকগুলো প্রোগ্রাম করলো, লক্ষ লক্ষ মানুষ নামলো, তাতেও সরকার কিছু করছে না। তখন সে অটো কল দিল, জনগণ ঘরে থেকেই তার সমর্থনটা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার অবস্থা কি আছে সেটা অন্য আলোচনা। তো বললাম যে সেটার ব্যাপারেও তো অন্য বিষয় আছে, দীর্ঘ আলোচনার বিষয়, আমি সে পয়েন্টে যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে এইবারের হরতাল যে আইডিয়াতে হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের যে হরতালের সংস্কৃতি, যেটা উনি মুক্তিযুদ্ধের আগের কথা বললেন, জনের হরতালের কথা বললেন, পুরো সংস্কৃতিকে পাল্টে দিয়ে একটা ভিন্ন জায়গায় নিল। রাজনীতি, হরতাল, তার কর্মকাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে একটা নেগেটিভ আসপেক্ট গড়ে তুলল। সেইটা একটা বিষয়, আমার পয়েন্টটা বললাম। আর একটা, আমার যে এই বন্ধু যিনি দর্শক ফোন করলেন, আমি শুধু বলতে চাই, উনি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির কথা বলেছেন। আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই দুই দলের দিকে যদি তাকাই, তাহলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, বিএনপি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেনি। সুতরাং আপনার বক্তব্য অনুযায়ী তারা তো উভয়ই ফেল করছে। সুতরাং বোধ হয় যে ওই টার্মিনোলজি দিয়ে, আমি জানি না আপনি কি বোঝাতে চেয়েছেন, তবে সরল অঙ্ক, আপনার অঙ্কেই বলা যায় তারা ফেল করছে। বরঞ্চ বাংলাদেশের দরকার, বাংলাদেশের জনগণের পক্ষে প্রতিনিধিত্বকারী এই দুই ধারার বাইরে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল বিকল্প শক্তির উত্থান, এবং যারা জনগণের সপক্ষে কথা বলবে, যারা এই যে বিস্তারিত ব্যাখ্যা দিলেন যে তুহিন মালিক, যে সংবিধান যেটা জনগণকে নিয়ে করবো, অধিকাংশ মানুষের সম্মতি নিয়েই তো করতে হবে সংবিধান। সম্মতি না নিয়ে বিশেষ কয়েকজন লোক, বিশেষ ব্যক্তির মাথায় আসলো করলো, সেইটাও সংবিধানের মূল স্পিরিট হতে পারে না। সম্মতি নিয়ে যে সংবিধান করব সেইটাকে সে রক্ষা করে আগাবে, সেটাই হবে তার প্রধান কর্মকাণ্ড, এবং সে ব্যাপারে বোধহয় মানুষকে এগিয়ে আসতে হবে। এবং যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে নির্বাচন কমিশনের ভূমিকা, একটা তো প্রথমটা নির্বাচন কমিশনের ভূমিকাটা তো খুবই স্পষ্ট শুরু থেকে, যে আপনিও বোধহয় একসময় কথাটা বলেছিলাম, আমিও লেটেস্ট একটা কলামে লিখেছি যে আমাদের এই মুহূর্তে একজন অকৃতজ্ঞ লোক দরকার, যিনি তার নিয়োগকর্তার প্রতি কৃতজ্ঞ হবেন না, এরকম একজন নির্বাচন কমিশনার, জনগণের প্রতি কৃতজ্ঞ, জনগণের প্রতি। এবার অকৃতজ্ঞ একজন নির্বাচন কমিশনার দরকার। এরকম কেঁচো প্রকৃতির কিংবা জেলিফিশের মতো লোক দিয়ে হবে না, নির্বাচনটা হবে না। এই কারণে হবে না যে, যেটা ফিরোজ ভাই বললেন, যে নির্বাচনকালীন যে সময়টা আমাদের সংবিধান নির্ধারিত করে দিয়েছে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীতে আরো বেশি করে এটাকে সিলমোহর মেরে দিয়েছে, 90 দিন। এটা কিন্তু আরপিওতেও আছে 90 দিন, ইভেন আচরণবিধিতেও 90 দিন। যখন 27 অক্টোবরে আমি যখন এই কলামটা লিখলাম যে আজকে থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেল, সমস্ত কিছু 126 অনুচ্ছেদের মধ্যে ইলেকশন কমিশনের হাতে চলে আসলো, উনি সমস্ত নির্বাহী পরিচালনা করবেন। তার দুদিন পরে না, তার পরদিনই ইলেকশন কমিশন মিটিং এ বসলো, হুশ আসলো তাদের, এখন কি করা যায়, কাউন্টডাউন তো শুরু হয়ে গেল। তখন তারা একটা আইনের ব্যাখ্যা দিয়ে বললো আজকে থেকে নির্বাচনকালীন সময় 90 দিন না 45 দিন, কিন্তু আপনি আইন তো সংশোধন করবেন। এখন তারপরেও দেখেন, তারপরে আরপিতে বলা হচ্ছে নির্বাচন পূর্ব সময়,
নির্বাচন পূর্ব সময়ের মধ্যে আপনি কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না, কোনো বরাদ্দ দিতে পারবেন না। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত করছেন এটা। এখন আপনি আমাদের সময় একদম শেষ, আপনি শেষ করলে আমাদের যে আমি যেটা বলছি যে মূল যে বিষয়টা আমাদের রাজনীতির বিষয়টা আসছে যে হরতালের প্রসঙ্গটা আমি দিয়ে শেষ করি। যে হরতালটা করা হচ্ছে, হ্যাঁ দেশে দেখেন 90% মানুষ, প্রথম আলো বলছে, সবাই ডেইলি বলছে স্টারের সার্ভে, প্রথম আলো সার্ভে, তত্ত্বাবধায়ক চায়। আবার এই 90% মানুষই কিন্তু হরতাল চায় না। তাহলে কি দাঁড়াচ্ছে? তারা তাহলে তত্ত্বাবধায়ক শুধু। না, তাহলে কি চাচ্ছে? তাহলে হরতাল যে চাচ্ছে না, হরতাল ছাড়া আপনি এই 90% লোকের দাবিটা কিভাবে আদায় করবেন? এটা একটা পদ্ধতি থাকতে হবে। পদ্ধতিটা হচ্ছে মানববন্ধন করবেন, সভা সমাবেশ করবেন, সেই পদ্ধতিগুলো সেটা বন্ধ করে এখন দিয়েছে। কার্যকর করা না, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আওয়ামী লীগের অফিসে উৎসব হচ্ছে, বিএনপির অফিসে মাতম হচ্ছে, একটা লোকও নাই। এটা তো লেভেল প্লেইং ফিল হচ্ছে না। ধন্যবাদ। আপনি যদি কিছু নাই করতে দেন। সুযোগ দিতে পারছি না বলে দুঃখিত। ধন্যবাদ জহির হোসেন প্লিজ, ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ। দর্শক, আমি রবীন্দ্রনাথের একটা কবিতার দুটি লাইন আমার মনে আছে, কিন্তু আমি কবিতাটার শিরোনাম এই মুহূর্তে মনে করতে পারছি না। মহারাজা ঠাঁই নিল পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তো মানাতে। কিন্তু আমাদের দেশে অবস্থাটা এখন উল্টো। সেটা হলো রাজা বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আইন বানাচ্ছে, কিন্তু সেটা নিজেরা মানছে না, আমাদের মানতে বাধ্য করবার চেষ্টা করছে। তারা সংবিধানের সংশোধনী আনছে, কিন্তু সেই সংবিধান তারাই লঙ্ঘন করছে, তারাই তাচ্ছিল্য করছে। এই সংবিধান লঙ্ঘনের প্রতিকার, পরিণতি কিভাবে হবে, প্রতিকার কারা করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আমাদের সময়ের অপেক্ষায় থাকতে হবে এটার কখনো আদৌ কোনো প্রতিকার হয় কিনা। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।